হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টেজ। সো বন্ধুরা, আজকে তোমাদের যে ইম্পর্টেন্ট টপিকের উপর আলোচনা করবো সেটা হচ্ছে কি আরআরবি গ্রুপ ডি যে সমস্ত প্রশ্নের উত্তর, তোমাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো সমস্ত প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং টোটাল আমি এরকম 10টা প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং সবার মনে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্ন নিয়ে আজকে বিশেষ আলোচনা করব। তার ক্ষেত্রে শুরুর আগে তোমাদের ভিডিও শুরুর আগে একটা ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে তোমরা দেখো যারা এখন রেজাল্ট দেখোনি তো তাদের জন্য অবশ্যই আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি। অনেকে যে সমস্যাটা হচ্ছে যে ডাইরেক্ট ক্লিক করছে লিঙ্কে, তো সেই লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকছে না, নানা রকম তোমার বিভিন্ন জায়গায় ক্যাপচার পূরণ করতে হচ্ছে, এছাড়া এরর দেখাচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদের এখন অবধি যারা অ্যান্সার কি দেখোনি তো তাদের জন্য অবশ্যই এই জিনিসটা, তো তারা কিভাবে কি করবে সমস্ত কিছু বলে দেবো। এবং তারপরে যে 10টি প্রশ্ন ইম্পর্টেন্ট সেই প্রশ্ন নিয়ে আলোচনা করবো। সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে। তো বন্ধুরা দেখো, যারা এখন অবধি অ্যান্সার কি দেখোনি তারা কি করবে, তারা তোমরা যে কোনো ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা সার্চ করবে rrb.kolkata.gov.in। তো যে কোনো তোমার আরআরবিতে সার্চ করতে পারো। তো আমি তোমাদের একটা এক্সাম্পল স্বরূপ এটা বুঝিয়ে দিলাম। তো এটা সার্চ করার পরে দেখো একটা ইন্টারফেস চলে এসেছে, নতুন একটা ইন্টারফেস, যেখানে তোমার রেল কি আছে, ইন্ডিয়ান রেলওয়ে একটা তোমার নতুন ওদের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে এসেছে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেখো একটা নিচের দিকে যে পোর্টালটা রয়েছে CAN02-2018। তো এখানে দেখো 2 নম্বর যে পোর্টালটা কি রয়েছে, ক্লিক হেয়ার টু সি and download your question paper, your answer paper। তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো ডাইরেক্ট এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা কি দেখতে পাবে, দেখো নতুন একটা ইন্টারফেস চলে এসেছে, যেখানে তোমার কত তারিখ থেকে এক্সাম, মানে এই যে তোমার রেজাল্ট অ্যান্সার কি 11 তারিখে অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে। তারপর 14 তারিখ অবধি তোমরা একটা যে কমপ্লেন জানানো, যে তোমার যদি কোনো প্রশ্ন সম্বন্ধে ভুল থাকে তো সেই সম্বন্ধে তোমরা 14 তারিখ অবধি জানাতে পারবে। এবং 19 তারিখ হচ্ছে তোমার এই লাস্ট ডেট। তো যাই হোক না কেন, তো তোমরা সমস্ত এই ইনস্ট্রাকশনগুলো দেখে নেবে। এবং কিভাবে তোমরা কি, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, সমস্ত প্রশ্নই রয়েছে, পরবর্তীকালে তোমাদের সমস্ত নিয়ে আলোচনা করব। তো যাই হোক, দেখো যারা এখন অবধি করোনি তাদের জন্য শুধুমাত্র এটি। তো লগ ইন পেজে এন্টার করো। তো লগ ইন পেজে এন্টার করার পর দেখো একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। তো এখানে একটা ইন্টারফেস কি হচ্ছে, এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং তারপর এখানে তোমার ডেট অফ বার্থ, মানে পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেকের সমস্যা হচ্ছে, যেটা অনেকে কমেন্ট করে জানিয়েছে যে পাসওয়ার্ড কী দেবো। পাসওয়ার্ড হচ্ছে তোমার ডেট অফ বার্থ। এখানে ডেটটা দেবে। তো যদি তোমার ডেট হয় 6, আর যেখানে যদি তোমার মান্থ হয়, যদি তোমার হয়তো 4, আর যদি ইয়ার হয়ে যায় তোমার হয়তো দিয়ে দিলে তুমি 97। তো এরকম ক্ষেত্রে তোমার করে লগ ইন করবে। লগ ইন করার পরে দেখবে তোমাদের সামনে একটা নতুন যে ইন্টারফেস চলে যায়, সেই ইন্টারফেসটা অনেকটা আসবে এইরকম। তো এইরকম ইন্টারফেস আসার পর দেখবে একদিকে রয়েছে এক্সাম ইনফরমেশন, একজন ক্যান্ডিডেট ইনফরমেশন। তো ক্যান্ডিডেট ইনফরমেশন তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে দেখো কি রয়েছে, ক্লিক হেয়ার, অর্থাৎ তোমাকে এখানে ডাউনলোড করে নিতে বলছে। তো ডাউনলোড, এখানে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করার পর দেখতে পাবে এরকম একটা ডাউনলোডের অপশন, তোমার অটোমেটিক কোশ্চেনগুলো ডাউনলোড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমরা কোশ্চেনগুলো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এটা জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই পেজটা জাস্ট ডাউনলোড করে রেখেছি, অলরেডি আমি ভিজিট করেছি। তো এই ক্ষেত্রে তোমাদের মানে এই সম্বন্ধে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো ভিডিও শেষে, যে কীরকম কি মানে কাট অফ আসতে পারে, যদি নানা রকম যে প্রশ্নগুলো হতে পারে। তো সমস্ত প্রশ্ন নিয়ে আজকে বিশেষ আলোচনা করবো, শুধুমাত্র রেলের গ্রুপ ডির এক্সাম যারা দিয়েছে শুধুমাত্র তাদের জন্য। এবং তো কীরকম কাট অফ সম্বন্ধে সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করার চেষ্টা করব, সমস্ত প্রশ্ন নিয়ে। তো অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার জন্য দেখো আমি চলে যাবো সোজা যার কি প্রশ্ন রয়েছে সেখানে। তো দেখো, তো চলে গেছি। তো এখানে কি রয়েছে দেখো, কিছু আমি ইম্পর্টেন্ট কথা যেখানে লিখে রেখেছি, সমস্ত প্রশ্নের উত্তর আরআরবি গ্রুপ ডি। তো আরআরবি গ্রুপ ডি যে এক্সাম হয়েছে তার ভিত্তিতে অ্যান্সার কি প্রকাশ করা হয়ে গেছে। তো অলরেডি তোমার 11 তারিখে অ্যান্সার কি প্রকাশ করা হয়ে গেছে। এবং তোমার অ্যান্সার কি প্রকাশের ফলে অনেকের মনে অনেক প্রশ্ন দানা বাজছে। এটা একদম সত্যি কথা যে অনেকের মনে অনেক প্রশ্ন বাধা যাচ্ছে। সেই ক্ষেত্রে যাদের যা প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন এবং আরআরবি গ্রুপ ডি রেল সম্বন্ধে যত সমস্যা তোমাদের রয়েছে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং আশা করি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন যেটা হলো সেটা হলো কি নর্মালাইজেশন কি। তো অনেকেই যারা ফার্স্ট এক্সাম দিচ্ছ, যারা তোমার হয়তো ফার্স্ট টাইম রেলের গ্রুপ ডি এক্সাম দিয়েছে, তো এক্সাম প্রায় তো দেখতেই পাচ্ছ প্রায় কত ক্রোড় এক্সাম দিয়েছে। তো সেই ক্ষেত্রে প্রায় 1.5 কোটি লোক এক্সাম দিয়েছে। তো সেই ক্ষেত্রে তো বুঝতেই পারছো যে অনেকে যে জানো নর্মালাইজেশন কি, বা অনেকেই জানো না নর্মালাইজেশন ব্যাপারটা কি। তো যেই ক্ষেত্রে যারা প্রথমে এক্সাম দিচ্ছ ফার্স্ট টাইম, তাদের সম্বন্ধে নর্মালাইজেশন সম্বন্ধে তাদের ধারণা নেই। কিন্তু যারা অনেকদিন ধরে এক্সাম দিচ্ছ তাদের নর্মালাইজেশন ব্যাপারটা সম্বন্ধে অনেকটা ধারণা আছে এবং অনেকটা ধারণা তোমরা করতে পারবে। তো সেই ক্ষেত্রে নর্মালাইজেশন কি এটা তোমাদের আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। কারণ দেখো, নর্মালাইজেশনের উপরেই তোমার 90% থেকে শুরু করে 95% তোমার নর্মালাইজেশনের উপর তোমার কাট অফ
হবে, এটা তোমাদের 90 থেকে 95%, আর 5% 5 থেকে 10% তোমার নর্মালাইজেশন হবে না। তাই তোমাদের বিশেষ করে জানাটা দরকার নর্মালাইজেশন কি, যারা জানো না। দেখো নর্মালাইজেশন হচ্ছে ব্যাপারটা এইরকম, দেখো আরআরবি গ্রুপ ডি তোমার যে এক্সাম হচ্ছে সেটা তোমার অনেকগুলো জনে এক্সাম হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার ধরো একটা এক্সাম্পল স্বরূপ আমি বলে দিলাম আরআরবি কলকাতা। তো আরআরবি কলকাতা জোনের ধরো 3টে শিফট হয়েছে, ধরো প্রতিদিনই প্রায় এক্সাম ছিল, তো মাঝে মাঝে কিছুদিন গ্যাপ ছিল। ধরো তোমার 10 তারিখ এক্সাম হয়েছে, 12 তারিখ এক্সাম হয়েছে, 13 তারিখ এক্সাম হয়েছে, 14 তারিখ এক্সাম হয়েছে। জাস্ট এক্সাম্পল স্বরূপ তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে ব্যাপারটা কি হয়েছে, 10 তারিখ এক্সাম হয়েছে, তারপর কি যে 12 তারিখ এক্সাম হয়েছে, 13, 14, 15, জাস্ট এক্সাম্পল স্বরূপ আর কিছুই না। তো সেই ক্ষেত্রে ধরো 10 তারিখে 3টে শিফট, তারপর 12 তারিখে 3টে শিফট, 13 তারিখে 3টে শিফট, 14 তারিখেও 3টে শিফট, তারপর তোমার 15 তারিখেও 3টে শিফট। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, দেখো এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে, দেখো হয়তো দেখা গেল 10 তারিখে যে এক্সামটা হয়েছে, তো 10ই অক্টোবর যে এক্সামটা হয়েছে, জাস্ট সাপোজ বললাম 10ই অক্টোবর যে এক্সামটা হয়েছে, ধরো সেকেন্ড শিফটে যে এক্সামটা যারা দিয়েছে, সেই ক্ষেত্রে তোমার প্রশ্নটা খুবই টাফ এসেছে। এবং দেখা গেল তোমার 13 তারিখে তোমার সেকেন্ড শিফটে যারা এক্সাম দিয়েছে সেই কোশ্চেনটা খুবই ইজি এসেছে। তো এই ক্ষেত্রে যারা তোমার 10 তারিখে সেকেন্ড শিফটে এক্সাম দিয়েছে তারা বিপদে পড়ে গেল, এবং তোমার যারা 13 তারিখে দ্বিতীয় শিফটে এক্সাম দিল তারা তোমার বিপদে পড়লো না, তাদের খুব ভালো হয়ে গেল সেই ক্ষেত্রে। তো এবার তোমরা বলতেই পারো যে এবার কি হলো, এতে কি বললাম আমি। হ্যাঁ, ব্যাপারটা এইখানেই, যারা 10 তারিখে যারা এক্সাম দিয়েছো সেকেন্ড শিফটে, যাদের প্রশ্ন টাফ হয়েছে, এবং 13 তারিখে যাদের প্রশ্ন সোজা হয়েছে, তো 13 তারিখে যাদের সোজা হয়েছে তাদের নাম্বার বাড়বেও না কমবেও না, যা আছে তাই থাকবে। কিন্তু 10 তারিখে যদি সেকেন্ড শিফটের প্রশ্ন টাফ হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমাদের কি হবে, সেই ক্ষেত্রে তোমাদের হয়তো তুমি গেলে 35 পেয়ে গেলে, সেই ক্ষেত্রে তোমাদের ওরা একটা পার্সেন্টের উপরে হয়তো তোমার 5% কি তোমার 7% কি 8% কি 10% তোমার ওর উপর নাম্বার পাবে। হয়তো যদি 35 পেয়ে যাও, সেখানে তোমার সঙ্গে আর পার্সেন্টেজ করে টোটাল একটা সবার সঙ্গে যেটা করবে সেকেন্ড শিফটে যত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সবার ক্ষেত্রে তোমার আরো হয়তো 10 করে বা 5 করে কি 6 করে কি 3 করে সবার সাথে অ্যাড করে দিবে। যদি তুমি 35 পাও, সেই ক্ষেত্রে তোমার নাম্বার হয়ে যাবে 40। আর যদি তুমি সেকেন্ড শিফটে যদি যেদিন সোজা হয়েছে সেই দিন যদি তুমি মানে এক্সাম দিয়ে থাকো, তো সেই দিন তুমি যদি 30 পাও, সেই ক্ষেত্রে তুমি 30ই পাবে। তো বুঝতে পারছো ব্যাপারটা এইরকম ব্যাপার। তো এই যে নর্মালাইজেশন যদি করা হয়, সেই ক্ষেত্রে যাদের যেই শিফটগুলো টাফ কোশ্চেন হয়েছে সেইখানে তোমার এক্সট্রা নাম্বার ওদের ক্ষেত্রে বাড়বে, এবং যারা তোমার ইজি কোশ্চেন হয়েছে সেই ক্ষেত্রে তোমার নাম্বার বাড়বে না, যেটা থাকবে সেটাই হবে। কিন্তু এই সমস্ত বিষয়টা যে কোশ্চেন টাফ হয়েছে সোজা হয়েছে, সমস্ত রেলের গ্রুপ ডি যারা সমস্ত দেখাশুনো করে তাদের উপর নির্ভর করবে, কোন দিন কোশ্চেন টাফ ছিল কোন দিন ইজি ছিল সেগুলো তারা বিবেচনা করবে। এই ক্ষেত্রে তোমরা কিছু করতে পারবে না, সমস্তটাই তাদের উপর ডিপেন্ড করবে। তো নর্মালাইজেশনের উপর যদি তোমাদের যদি মানে কাট অফ হয়, তো সেই ক্ষেত্রে কারা উপকার পাবে শুধুমাত্র যারা কঠিন মানে অর্থাৎ টাফ এক্সাম যেদিন ছিল, হয়তো টাফ এক্সামের দিন তুমি 70 পেয়ে গেলে, কিন্তু 70 পাওয়ার ফলে তোমাকে যে প্রতিটা ধরো কেউ পেলে 70, কেউ পেলে 30, কেউ পেলে 35, তো সেই ক্ষেত্রে যারা 70 পেয়েছে তাদেরও তোমার 5 নম্বর বাড়বে, আর যারা 30 পেয়েছে তাদেরও 5 নম্বর বাড়বে। জাস্ট ওটা একটা পার্সেন্টেজ উপর করে প্রত্যেকটা সেকেন্ড শিফটে যাদের এক্সাম ছিল সেই দিন 10 তারিখে, 10ই তোমার অক্টোবর বা সেপ্টেম্বর তো এক্সাম ছিল, সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা ক্যান্ডিডেটের 5 নম্বর করে বাড়বে। তো সেটা বেশি পাক কি কম পাক কি যাই হোক না কেন, আর যেদিন সোজা হয়েছে সেই ক্ষেত্রে সাপোজ 14 তারিখে সেকেন্ড শিফটে সোজা হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমার নাম্বার একই থাকবে। কিন্তু এবার বলতে পারো যে ফার্স্ট শিফটে সেকেন্ড শিফটে থার্ড, হয়তো ফার্স্ট শিফটে তোমার মানে 10 তারিখে যে ফার্স্ট শিফট হচ্ছে, সেই ফার্স্ট শিফটে তোমার কি দেখা যাচ্ছে যে তোমার অনেকটা এইরকম, যে দেখা গেল তো 10 তারিখে যে এক্সামটা হয়েছে সেখানে তোমরা পেয়েছো কি যে 10 তারিখে ফার্স্ট শিফটের কোশ্চেন তোমার ইজি হয়নি, আবার হয়তো 11 তারিখে সেকেন্ড শিফটের কোশ্চেন ইজি হয়নি, তারপর কি 12 তারিখের কোশ্চেন তোমার থার্ড শিফটে ইজি হয়নি, টাফ হয়েছে, মানে 3টে শিফটে ধরো টাফ হয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা কিভাবে ওরা নাম্বারটা দেখবে, তো তোমাদের বলে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে ওরা নাম্বারটা কি করবে, দেখো নর্মালাইজেশনের উপর যেহেতু নাম্বারটা হবে, তো সেই ক্ষেত্রে এরা কি করবে, তোমার এই যে আরআরবি কলকাতা তো যারা এক্সাম দিয়েছো, তো তোমার টোটাল যেই দিন কোশ্চেন টাফ হয়েছে, যেই শিফটে টাফ হয়েছে শুধুমাত্র তাদের বাড়াবে। তো সেই যেই শিফট হোক না কেন, আর যাদের সোজা হয়েছে যেই কোশ্চেন যেই শিফটে, তো সেই ক্ষেত্রে তাদের নাম্বার বাড়াবে না। তো এটাই বুঝতে পারছো। তো নর্মালাইজেশনে কি ওরা একটা পার্সেন্টেজ 5% হোক, 3% হোক, 2% হোক, 1% হোক, যেই দিন কোশ্চেন টাফ হয়েছে যেই শিফটে হয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে তোমার নর্মালাইজেশন করে তাদের নাম্বারটা বাড়াবে। 5 কি 10 কি 15 কি 2 কি 3 সেটা সমস্ত ওদের উপর ডিপেন্ড করে। তবে তোমরা আনুমানিক ধরে নিতে পারো যেদিন টাফ হয়েছে মিনিমাম তোমার 5 থেকে 7 নম্বর
বাড়বে। তো এটা আশা করি বুঝতে পেরেছো, এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে নর্মালাইজেশন ব্যাপারটা কি। তো যাই হোক, এবার নেক্সট কোশ্চেন কি আছে তোমাদের একবার বলে দিচ্ছি। দেখো, তো নর্মালাইজেশন সম্বন্ধে যদি আর কোনো কিছু তথ্য থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের আমি আরো প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, নেক্সট প্রশ্ন কি রয়েছে সবার, আরআরবি গ্রুপ ডি রেলের কাট অফ কি রকম পদ্ধতিতে প্রকাশ করা হবে। দেখো, এই প্রশ্নটা অনেকের মধ্যে রয়েছে। তো অনেকে বলছে যে দাদা, যে আরআরবির যে কাট অফ প্রকাশিত হবে সেটা কি নর্মালাইজেশন হবে না তোমার এমনি হবে গ্রুপ ওয়াইজ, মানে অর্থাৎ যে আরআরবি জোন ওয়াইজ। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলবো, তোমরা কি বলবো, 95% ধরে নিতে পারো যে নর্মালাইজেশনের উপরই তোমার আরআরবি গ্রুপ ডি রেলের কাট অফ প্রকাশ হবে। তার জন্যই তোমাদের আমি আগে যেটা বললাম, আগে যে 1 নম্বর পয়েন্ট নর্মালাইজেশন কি ব্যাপারটা তোমাদের সমস্তটাই বোঝানোর চেষ্টা করলাম। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে তোমার 2 নম্বর প্রশ্নটা আশা করি সলভ হয়ে গেছে। 5% অবশ্যই থাকে যেটা তোমার অবশ্যই জোন ওয়াইজ কাট অফ হতে পারে, কিন্তু নর্মালাইজেশনের উপরে হওয়ার সম্ভাবনা প্রবল। তো এটাই তোমরা ধরে নিতে পারো মোটামুটি 100% এই। তো যাই হোক না কেন, তো যাই হোক পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের আমি বোঝানোর একটা সুবিধা একটা চেষ্টা করছি। তো যাই হোক, নেক্সট প্রশ্ন কি আছে, কাট অফের ক্ষেত্রে নর্মালাইজেশন করা হবে কি। অর্থাৎ কাট অফের ক্ষেত্রে তোমরা আগেই বললাম, হ্যাঁ কাট অফের ক্ষেত্রে নর্মালাইজেশন করা হবে, তার সম্ভাবনা কত, 95% সম্ভাবনা। তো তোমরা ধরে নিতে পারো 95 বলছি মানে এটা 100%ই ধরে নিতে পারো নর্মালাইজেশনটা কি। আর যার নর্মালাইজেশনটা তো বলেই দিলাম কিরকম হবে। আর কি 4 নম্বর কি, যে কাট অফ কি জোন অনুযায়ী হবে। হ্যাঁ, কাট অফ জোন অনুযায়ী হবে কিনা এটা তোমার মাত্র 5%, অর্থাৎ কাট অফ জোন অনুযায়ী হতে পারে, সেটা শুধুমাত্র ভ্যালু থাকার সম্ভাবনা 5%। তো আশা করি তোমরা নর্মালাইজেশন ব্যাপারটা বুঝতে পেরেছো এবং সেই ক্ষেত্রেই তোমার কাট অফটা আসবে। তারপর কি আছে, নেক্সট প্রশ্ন যেটা সবার রয়েছে, ভুল প্রশ্ন থাকার জন্য মানে তোমরা কি বোনাস নাম্বার পাবে, অর্থাৎ যে ভুল প্রশ্ন। তো তোমাদের এই ক্ষেত্রে তোমাদের একটু আমি কোশ্চেন শিফটে নিয়ে যাবো। দেখো, ভুল প্রশ্ন যেটা রয়েছে, তো সেই ক্ষেত্রে দেখো, তো ভুল প্রশ্ন কোনগুলো সেটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ, দেখো 35 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা কি আছে, একটি ধাতু যখন একটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে একটি ড্যাশ যৌগ গঠিত হয়। তো অপশনগুলো কি ছিল, অ্যালকোহল, ইথার, লবণ, অক্সাইড। তো এই যে নিচে যে নোটটা রয়েছে, এই নিচের নোটটা কি রয়েছে, for this question for found is question answer, so this question is ignored for all candidate, মানে all candidate কে এই প্রশ্নটা তোমার মানে অগ্রাহ্য করার জন্য বলা হচ্ছে। তো যাই হোক না কেন, যদি এই যে তোমার প্রশ্নটা এই ধরনের যে নোট লেখা থাকবে, সেই ক্ষেত্রে দেখো ইনি মানে যে এক্সামটা দিয়েছে, তো 4 নম্বর অ্যান্সারটা তো অক্সাইড বলে ইনি মানে কোশ্চেনটা চুজ করেছেন। তো এই ক্ষেত্রে তো অনেকে আছে কি মানে কোনো কিছুই চুজ করেনি, কিন্তু অনেকে দেখাচ্ছে নোটটা রয়েছে শুধুমাত্র এইরকম অনেক 4-5টা প্রশ্ন 2-3টে এরকম নর্মালি থাকছে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, অনেকে বলছে যারা কোশ্চেন অ্যাটেন্ড করেছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই নাম্বারটা অ্যাড হবে, আর অনেকে বলছে সবার ক্ষেত্রে হবে। কারো মনে বলছে, কেউ আবার বলছে যে যারা মানে শুধুমাত্র অ্যাটেন্ড করেছে তারা শুধু পাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি এই ব্যাপারটা বলে দেবো, যেখানে নোট বলে এরকম একটা তোমার লেখা থাকবে আর তুমি অ্যান্সার করো আর না করো, সেই ক্ষেত্রে কোনো কিছু ওরা দেখবে না। আর এখানে রাইট অ্যান্সার, যেহেতু এই প্রশ্নটা ভুল আছে, সেই ক্ষেত্রে এখানে রাইট অ্যান্সার ওরা কিছুই বলেনি, রাইট কি রং দেখতেই পাচ্ছ, কিচ্ছু বলেনি, শুধুমাত্র একটি নোট দিয়ে দিয়েছে আর নিচের প্রশ্নটা নর্মালি যেরকম সেরকমই রয়েছে। তো এই ক্ষেত্রে এইরকম যে ডিস্টেন্সটা রয়েছে, যে এই জিনিসটা যেটা রয়েছে তোমার নোট বলে যে জিনিসটা লেখা থাকছে, তো এই ক্ষেত্রে তোমরা কি হবে, কেউ অ্যান্সার করলেই যদি অ্যান্সার কেউ করে কিন্তু যদি এরকম লেখা থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা নাম্বার পাবে, নাকি তোমরা যদি অ্যান্সার না করো কিন্তু এমনি নর্মালি দেওয়া রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা নাম্বার পাবে। অনেক রকম প্রশ্ন রয়েছে, তো সমস্ত প্রশ্নটাই তোমাদের আমি ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো কি ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ ভুল প্রশ্নের জন্য তোমরা বোনাস নাম্বার পাবে কিনা, না নর্মালাইজেশন হওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ 95%টাকে তোমরা 100% ধরতেই পারো। তো 95%ই সম্ভাবনা হচ্ছে কি তোমার নর্মালাইজেশন হওয়ার। তো সেই ক্ষেত্রে বোনাস নাম্বার তোমরা পাবেন না। তো সেই ক্ষেত্রে তোমাদের কি বোনাস নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, বোনাস নাম্বার না পেলে তো তোমরা দেখতে পাও অনেকের ক্ষেত্রে যেই সমস্যাটা হচ্ছে যে তোমরা যদি 100টা প্রশ্ন যদি দিয়ে থাকো, তো যদি তোমার মোটামুটি দেখা গেলো 7টা থেকে 7টা কি 5টা কি 6টা প্রশ্ন ভুল রয়েছে। তো এবার বলছে যে দেখো 6টা প্রশ্ন যদি তোমার 5টা প্রশ্ন ভুল হয়ে যায়, তাহলে তোমাদের 95-এর মধ্যে উত্তর হয়ে গেল। তো 5টা প্রশ্ন ভুল থাকার জন্য আমরা কি ফ্যাসিলিটি পাবো বা আমরা কি সুবিধা পাবো। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বিষয়টা বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, ভুল প্রশ্ন থাকার জন্য তোমরা বোনাসটা পাবে না ঠিকই, কিন্তু তোমাদের কি হবে, পার্সেন্টেজের ভিত্তি করে, অর্থাৎ তোমার যে একটা পার্সেন্টেজ, অর্থাৎ 100%-এর উপর ভিত্তি করে, অর্থাৎ দেখা গেল যে তোমার শিফটে 100টা কোশ্চেনের মধ্যে দেখা গেল তোমার 4টে ভুল রয়েছে, অর্থাৎ 4টে রকম নোট বলে দেওয়া রয়েছে, সেখানে তুমি অ্যান্সার দেওয়া না দাও সেখানে কোনো কিছু যায় আসে না। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে 96%টাকে তোমার ধরবে, 96%-এর উপর নির্ভর করে তোমার কাট অফটা তখন ওরা প্রকাশ করবে। তো এই হলো তোমার নর্মালাইজেশন ব্যাপারের উপর কাট অফ যদি প্রকাশ করে
তো ভুল প্রশ্ন যদি থাকে তো সেই ক্ষেত্রে এইরকম হবে। যারা 100-এ যদি 100টা প্রশ্ন ঠিক থাকে তাদের তো কোনো ব্যাপারই না, তাদের কোনো নাম্বার কাটা আসবে না, 100-এর উপরেই থাকবে। আর যাদের ক্ষেত্রে যেই সমস্যাটা হচ্ছে সেটা হলো কি, যেই সমস্যাটা হচ্ছে তোমাদের, সেই সমস্যাটা হচ্ছে কি ম্যাক্সিমাম মোটামুটি 2, 3, 4, 5, 6, 7 আমি দেখেছি লাস্ট অবধি প্রায় 9টি প্রশ্ন একটি শিফটে ভুল রয়েছে, 9টি প্রশ্ন। তো তখন কি হবে, যাদের 9টি প্রশ্ন ভুল আছে বা 5টি প্রশ্ন কি 6টি প্রশ্ন ভুল আছে, তো তাদের ক্ষেত্রে কি হবে? তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা হবে কি, যে যদি 9টি প্রশ্ন ভুল থাকে তাহলে হয়ে যাবে কি, তোমার হয়ে যাবে 99% উপর তোমার একটা নাম্বার বেরোবে, সেই নাম্বারটা তোমাকে অ্যাড করে দেওয়া হবে এবং 99% উপর ভিত্তি করে 100, আর যারা 100 মানে 100% যাদের ভুল নেই তাদের 100% উপর ভিত্তি করে একটা কাট অফ বের করা হবে। আর যারা 99 উপর ভিত্তি করে তাদের 99% উপর, যদি 9টা ভুল থাকে তাহলে 99, যদি 5টা ভুল থাকে তাহলে তোমার 95। তো এইভাবে একটা পার্সেন্টেজের ভিত্তি করে তোমাদের কাট অফ, মানে তোমার যে ভুল প্রশ্ন থাকে তো বের করা হবে। ডাইরেক্ট কোনো তোমার হয়তো তুমি দেখা গেলো তোমার 30টা প্রশ্ন রাইট হলো সব মিলিয়ে, সেই ক্ষেত্রে তোমার শিফটে 5টা প্রশ্ন ভুল রয়েছে, অর্থাৎ তুমি 30 + 5 যোগ করে 35 পাবে না। শুধুমাত্র পাবে না কারণ নর্মালাইজেশন হয়ে গেলে তোমার এই 5 নম্বরটা অ্যাড করার কোনো সুবিধা থাকবে না, তাহলে ওরা দুটো সুবিধা একসাথে দেবে না। আরআরবি গ্রুপ ডি থেকে বলা হয়েছে যে তুমি নর্মালাইজেশন করা হলে এই যে এক্সট্রা যে বোনাস নাম্বার যেটা ভুল আছে সেই ক্ষেত্রে ওরা কোনো এক্সট্রা নাম্বার দেবে না। তো সেই ক্ষেত্রে তোমার যতগুলো ভুল থাকবে অর্থাৎ তার উপর পার্সেন্টেজ করে তোমার নাম্বারটা প্রকাশনা করা হবে এবং তার উপর কাট অফ দেওয়া হবে। সেই ক্ষেত্রে সুবিধা পাবে কারা? তো এই যে ভুল প্রশ্ন, এই ভুল প্রশ্নটার জন্য কারা সুবিধা পাবে সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, যারা সাপোজ তোমাদের একটা এক্সাম্পল স্বরূপ বলে দিচ্ছি, তো যারা মোটামুটি তোমরা পেয়েছো, মোটামুটি ধরো যারা পেয়েছো 40, তো যারা 40 পেয়েছো তাদের শিফটে ভুল আছে কটা? তাদের শিফটে ভুল আছে 5টা। তো এই ক্ষেত্রে কি হবে? তো 5টা ভুল আছে, তো 40 + 5 45 তোমরা কিন্তু পাবে না। এখানে কি করবে ওরা? 95 এর ক্ষেত্রে তোমার পার্সেন্টেজটা করে ওরা নাম্বার বের করবে। আর যার প্রশ্ন হয়তো কেউ পেলো 39, তার প্রশ্ন রয়েছে শিফট ব্যাপারটা, তার হয়তো রয়েছে 2টো ভুল। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে 39 যে পেয়েছে সে কিন্তু 40কে টপকে যাবে। এটা বুঝতে পেরেছো? কারণ তার প্রশ্ন 5টা ভুল রয়েছে আর এর প্রশ্ন 2টো ভুল রয়েছে। তো এই ক্ষেত্রে কি 39 যে পেয়েছে সে 40কে টপকে যাবে, এটা তোমাদের বুঝতে হবে এবং ভালো করে ব্যাপারটা তোমাদের জানতে হবে। 39 যে পেলো সে 40কে কি করে টপ করলো? হ্যাঁ, পার্সেন্টেজ তোমরা করে দেখবে। তোমরা যদি 95% করে বের করো, তো আর তোমরা যদি বের করো 99% করে, সেই ক্ষেত্রে দেখা গেল 39-এ যে পার্সেন্টেজটা বেরোবে 40-এর তুলনায় অনেক বেশি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যাদের প্রশ্ন যত কম ভুল আছে তারা শুধুমাত্র সুবিধা পাবে, মানে একটু বেশি সুবিধা পাবে। যাদের প্রশ্ন যত ভুল আছে, যদি তোমার প্রশ্ন একটা ভুল থাকে তাহলে তুমি একটু বেশি সুবিধা পাবে, যদি 2টো ভুল থাকে তাহলে একটু কম, 3টে ভুল থাকলে আর একটু কম, 4টে ভুল থাকলে আর একটু বেশি, 5টা ভুল থাকলে আর একটু কম। মানে তোমার যত কম হবে তত তোমার সুবিধা বেশি। তো এক থেকে মানে একটা ভুল থাকলে তোমার সব থেকে সুবিধা বেশি। নর্মালাইজেশনের উপর যদি ভিত্তি করে যদি কোশ্চেনের কাট অফ হয়, সেই ক্ষেত্রে তোমার যার একটা ভুল রয়েছে সেই ক্ষেত্রে তারা শুধুমাত্র সুবিধাটা একটু হলেও বেশি পাবে। কারণ যে 39 পাচ্ছে সে 40কে টপকে যাচ্ছে, যে 40 অরিজিনালি পেয়েছে তার প্রশ্ন 5টা ভুল রয়েছে। তো সেই ক্ষেত্রে আর যে তোমার 39 পেলো বা তোমার 38 পেলো, ওর প্রশ্ন একটা ভুল রয়েছে, সেই কিন্তু টপকে যাবে 40কে। এটা তোমরা পার্সেন্টেজ করে দেখে নিতে পারো। আশা করি এই ডাউটগুলো তোমাদের মধ্যে রয়েছে এবং যারা সুবিধাগুলো পাবে, যাদের প্রশ্ন যত কম ভুল তারা তত বেশি ওদের তুলনায় সুবিধা পাবে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো নর্মালাইজেশনের উপর কারা সুবিধা পাবে আর কারা অসুবিধা পাবে। এটা তোমাদের 7 নম্বর পয়েন্টটা নিয়ে সম্পূর্ণ আমি বিস্তারিত তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট কি আছে ব্যাপারটা দেখো, নর্মালাইজেশন হলে কাট অফের উপর কতটা প্রভাব পড়তে পারে। হ্যাঁ, নর্মালাইজেশন হলে কাট অফের উপর একটা বিরাট সংখ্যক প্রভাব পড়তে পারে। কারণ তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, দেখো তোমার লোকো পাইলট যে এক্সামটা হয়েছে, তো তোমার যে এক্সামটা হয়েছে, তো যে লোকো পাইলট যে এক্সামটা হলো এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেই এক্সামটায় তোমার প্রথমে ওরা নর্মালাইজেশনের উপরে কাট অফ বের করেছিল। তারপরে কিছু ক্যান্ডিডেট জোন ওয়াইজ কোর্টে মামলা করার ফলে ওরা নর্মালাইজেশনটা তুলে নিয়েছে এবং নর্মাল কাট অফ প্রকাশ করেছে। তো সেই ক্ষেত্রে মানে নর্মালাইজেশন ক্ষেত্রে অনেকের সুবিধা হবে, অনেকের অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে পরবর্তীকালে ওরা নর্মালাইজেশনটা তুলে নিয়েছিল এবং কাট অফের উপর নর্মালাইজেশনের ওরা একটা বিরাট এএলপি এক্সামে প্রভাব পড়েছিল। সেই ক্ষেত্রে ওরা নর্মালভাবে প্রথমে নর্মালাইজেশন ভাবে প্রকাশ করেছিল, পরবর্তীকালে কোর্টে অনেকে মামলা করার ফলে ওরা নর্মালভাবে জোন ওয়াইজ কাট অফ প্রকাশ করেছে। তো সেই ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়েছে। কারণ আমার স্টুডেন্ট রয়েছে একজন, যে তোমার পেয়েছিল 39, নর্মালাইজেশন হওয়ার জন্য সে প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছিল।
কিন্তু যখন ফাইনালি যখন এক্সাম তোমার যে নর্মালাইজেশন বাদ দিয়ে যখন রেজাল্ট প্রকাশিত হয়েছে তখন সে সিলেক্ট হয়ে গেছে। তো বুঝতে পারছো নর্মালাইজেশনের উপরে অনেকের সুবিধা হবে, অনেকের অসুবিধা হবে, সেগুলো তোমাদের আগেই বুঝিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে কি কাট আপের উপর কতটা প্রভাব পড়তে পারে নর্মালাইজেশন হলে? হ্যাঁ, কাট আপের উপর অবশ্যই একটা প্রভাব পড়বে, তবে সেটা কিরকম ক্ষেত্রে পড়বে সেটা তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, যদি তুমি আরআরবি কলকাতা বা আরআরবি পাটনা বা আরআরবি ভুবনেশ্বরে এক্সাম দিয়ে থাকো, যে কোনো জোনে যদি তুমি এক্সাম দিয়ে থাকো, সেই ক্ষেত্রে আরআরবির যে নর্মালাইজেশনের ক্ষেত্রে যে প্রভাবটা পড়বে সেটা হলো কি, যে তোমার ধরো আরআরবি কলকাতার ফার্স্ট শিফটে যে এক্সাম দিয়েছে, হয়তো তোমার 15ই অক্টোবর হয়তো যে ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা গেল ওর প্রশ্ন খুব সোজা হয়েছে। তো সোজা হয়ে যাওয়ার ফলে কি হবে, তোমার ওর যে নাম্বারটা সেটাই পাবে, অর্থাৎ যদি 30 পেয়ে থাকে 30ই পাবে। আর যদি কঠিন হয়ে থাকে, অর্থাৎ যদি তোমার হয়তো দেখা গেল তোমার সেকেন্ড শিফটের এক্সাম খুব কঠিন হলো, তো এই ক্ষেত্রে কি হবে, সেকেন্ড শিফটে যদি এক্সাম কঠিন হয়, এখানে দেখা গেল ও পেয়ে গেল তোমার 28, তো 28 পাওয়ার ফলে ওরা কিন্তু একটা নাম্বার যোগ এখানে অ্যাড করবে, 2 হোক 3 হোক 4 হোক অ্যাড করবে, প্রতিটা একটা পার্সেন্টেজ অনুযায়ী অ্যাড করবে, ডাইরেক্ট কোনো মতেই অ্যাড করবেন না। তো এটা তোমাদের বারবার বলে দিচ্ছি। তো এখান থেকে তাহলে কিন্তু 30কে টপকে গেল, তো 30কে টপকে যাওয়ার ফলে একে আগে ডাকবে, তোমার আগে ডাকবে, দ্বিতীয় পার্সেন্ট যে কম পেয়েছিল কিন্তু কোশ্চেন টাফ হওয়ার জন্য এ বেরিয়ে গেল, সেকেন্ড জন রয়ে গেল। এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে এবং মাথায় ঢুকিয়ে নেবে। নর্মালাইজেশনের উপরে এই প্রভাবটা ভীষণভাবে পড়বে, মানে যে কম পাবে, প্রথমে যে কম পাবে তার প্রশ্ন যদি টাফ হয় সে বেরিয়ে যাবে, আর যে একটু বেশি পেয়েছিল, ওর থেকেও বেশি পেয়েছিল প্রথমে, তো সে কিন্তু রয়ে যাবে। এটা নর্মালাইজেশনের উপর, একটা কাট অফের উপর একটা বিরাট প্রভাব পড়তে পারে, অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে, কারণ এটা সম্পূর্ণটাই তোমার আরআরবির যে তোমার বিশেষ ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করে দেওয়া হবে তোমার যে নর্মালাইজেশনের উপর তোমার হবে কিনা, তো সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। তবে আপাতত আরআরবি যেটা প্রকাশিত হয়েছে সেটা দেখানো হচ্ছে যে নর্মালাইজেশনের উপরই হবে। তো নর্মালাইজেশনটাই তোমরা ধরে নিতে পারো যে এর উপর কাট অফ হবে, আর কাদের সুবিধা হবে কাদের অসুবিধা হবে তোমাদের তো বলেই দিলাম। তো যাই হোক, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে কি, অনেকের মনে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি, যখন তারা দেখতে পাচ্ছে না কোশ্চেন যখন সিলেক্ট করে সাবমিট করা হয়েছিল তখন এক্সামে যখন দিয়েছিল একরকমের সিলেক্ট করা হয়েছে, আর এখন অ্যান্সার কি প্রকাশন হওয়ার পর দেখাচ্ছে অন্যটা, সেই ক্ষেত্রে তোমরা কি করবে এবং কিভাবে নাম্বার ফেরত পাবে সেটা আমি তোমাদের বলবো। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে আমি প্রায় 6-7টা কমেন্ট পেয়েছি এবং আমি এবং অন্যান্য জায়গা থেকে আমি জানতে পেরেছি, এবং আমার স্টুডেন্টরা 2 থেকে 3 জন আমার স্টুডেন্টরা বলেছে যে দাদা আমি কোশ্চেনটা ভুল, আমি রাইট দিয়েছি কিন্তু এখন দেখা যায় ভুল, এটা কি করে সম্ভব? আমি তো এটাই করেছি, কারণ এত ইজি কোশ্চেন আমি ভুল করতে পারি না। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করতে পারো, তবে চ্যালেঞ্জ করার জন্য তোমার 50 টাকা ফি দিতে হবে, এবং 50 টাকা ফি দিয়ে তোমার প্রতিটা প্রশ্নের জন্য তোমার 50 টাকা ফি লাগবে। এবং যদি তোমরা চ্যালেঞ্জে উইন হয়ে যাও, অর্থাৎ জিতে যাও, তোমরা যেখান দিয়ে, অর্থাৎ যেই তোমার এটিএম কার্ড হোক বা তোমার ক্রেডিট কার্ড হোক বা তুমি যে অনলাইন ট্রানজাকশন যেখান থেকে করবে, যেই ব্যাংকের থ্রু করবে, সেই ব্যাংকেই তোমার টাকাটা চলে আসবে বা সেই ওয়ালেটে তোমার টাকাটা চলে আসবে যেখান থেকে তোমরা করবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। আর হ্যাঁ, চ্যালেঞ্জ করলে তোমাদের মনে অনেকের একটা প্রশ্ন রয়েছে, যদি চ্যালেঞ্জে আমি হেরে যাই তাহলে কি আমার মাইনাস হয়ে যাবে নাম্বারটা? না, চ্যালেঞ্জে যদি তোমরা হেরে যাও নাম্বার মাইনাস হবে না, এটা তোমরা জেনে রাখো। আর যেটা হবে সেটা হলো কি, তোমরা চ্যালেঞ্জে হেরে গেলে তোমার 50 টাকাটা ফেরত পাবে না, আর যদি চ্যালেঞ্জে জিতে যাও তাহলে 50 টাকা ফেরত পাবে। কারণ দেখো, ওরা যেটা প্রকাশ করেছে সেটা তো ওরা কম্পিউটার বেসিস করেছে, তো দেখো, তো তারপরেও কিছু ভুল ত্রুটি থেকে থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো একটা কোশ্চেনের প্রতি 50 টাকা দিয়ে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই করতে পারো, এই ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। তবে যতটা যদি কোনো কোশ্চেন সম্বন্ধে ওরা যদি বলে এই প্রশ্নটা ভুল আছে, আর তুমি দেখছো যে আমি যেটা উত্তর দিয়েছি সেটাই ঠিক আছে, সেই প্রশ্নটা তাহলে তোমরা কি করবে, সেই প্রশ্নটা তোমরা করবে যে তোমরা 3-4 জন, অর্থাৎ তোমার টিচারকে দেখাবে, তোমার কোনো ভালো দাদা থাকলে বা যে ভালো পারে সেই বিষয়ে, সেই সম্বন্ধে নেটে সার্চ করে দেখবে যে উত্তরটা আসলে এটাই কিনা। সেই ক্ষেত্রে তোমরা চ্যালেঞ্জ করবে, দ্বিতীয় স্টেপের জন্য যাবে। কিন্তু প্রথমেই তুমি একবার দেখলে হয়তো তোমার ভুল হতে পারে, কিন্তু হয়তো নেক্সট টাইম যাকে দেখালে সে হয়তো দেখলে যে ঠিক আছে, আসলে যে আরআরবি ওয়েবসাইটে যে রেজাল্টটা দিয়েছে অ্যান্সার কিটা সেখানেই ঠিক আছে, কিন্তু তুমি যেটা দেখছো সেটা ভুল আছে। তো সেই ক্ষেত্রে তোমার যেটা হবে সেটা কি, তোমার অবশ্যই তাহলে তোমার 50 টাকাটা লস হবে। তো সেই ক্ষেত্রে তোমরা একটু ভেবে চিনতে তোমার ভালো টিচারকে দেখিয়ে নিয়ে 2-3 জনকে দেখিয়ে, যদি মনে হয় যে না আমি যেটা দিয়েছি সেটা ঠিক,
যেটা দিয়েছি সেটাই ঠিক আর ওরা ভুল দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। আর একটা বিষয় যেটা হয়তো দেখা গেলো এর অ্যান্সারটা হলো 20, এর অ্যান্সারটা হবে 20, হয়তো যেটা 20 এটাই হয়তো অ্যান্সার ওরা দিল, আর তোমাদের দেখাচ্ছে তুমি বি এর অ্যান্সার 30 রয়েছে, 30 হয়তো একটা কোনো একটা ম্যাথ 20 30, হয়তো সি এর উত্তর হয়তো 40 আর ডি এর উত্তর হচ্ছে 50। তোমার জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো হয়তো তোমার এর যে অপশনটা সেটাই 20 উত্তর সেটাই তোমার দেখাচ্ছে, কিন্তু বি এর উত্তরটা মানে তুমি করোনি, তুমি এই করেছো, কিন্তু তোমার দেখাচ্ছে যে তুমি করেছিলে বি, সেই ক্ষেত্রে আসলে উত্তরটা এই, কিন্তু তুমি দেখাচ্ছে তোমাকে বি, সেই ক্ষেত্রে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। তো চ্যালেঞ্জ করার জন্য সেটা অবশ্যই তোমাকে 50 টাকা ফি দিয়ে তোমাদের কারণটা দেখি এই ব্যাপার ওখানে অবশ্যই কমেন্ট বক্সে থাকবে যে তোমার কি সমস্যা, কোন কোশ্চেনে কি ভুল, তো অবশ্যই তোমরা ডিটেলসে লিখে দেবে, সেই ক্ষেত্রে অবশ্যই সমস্যা হবে। আর যদি তোমরা চাও যে কিভাবে চ্যালেঞ্জ করবে, অবশ্যই তোমরা যদি চাও তাহলে আমরা একটা আলাদা করে ভিডিও দেবো, তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট বক্সে তোমার যেটা কমেন্ট বক্স সেখানে কমেন্ট করে জানাতে পারো যে আমার ভুল রয়েছে, তো আমি কিভাবে প্রসেসটা কি রয়েছে প্রসেসটা ফুল একটু বলে দিন, অবশ্যই আমি তাহলে তোমাদের নেক্সট ভিডিও করে কিভাবে চ্যালেঞ্জ করতে হয় সমস্ত বিশ্লেষণটাই তোমাদের করে দেবো। তোমরা অবশ্যই যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যাই হোক, নেক্সট প্রশ্ন কি আছে, কাট অফ কবে প্রকাশিত হবে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কাট অফ, দেখো এত কিছু বললাম কাট অফ নিয়ে, নর্মালাইজেশন হবে কিনা, আর নর্মালাইজেশন হলে কি হবে, কার উপর কতটা প্রভাব পড়বে, কিন্তু কাট অফটা কবে প্রকাশিত হবে? দেখো আরআরবির ওয়েবসাইটে আমি আগেও ঘোষণা করেছি কি তোমার যে কাট অফটা সেটি তোমার জানুয়ারির শেষের দিকে প্রকাশিত হবে বা ফেব্রুয়ারি প্রথম উইকে। তো অবশ্যই জানুয়ারির শেষ উইকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কাট অফ প্রকাশিত হবে, এর জন্য তোমরা একটু অপেক্ষা করো। এবং যে কাট অফটা যার ভিত্তিতে তোমরা বললাম, যাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করতে পারো, একটা প্রশ্নের জন্য 50 টাকা, যা কোনো সমস্যা নেই। যদি তোমরা 1 নম্বর পাও, তোমরা মনে করবে যদি 1 নম্বর পাও, তোমরা 500টা স্টুডেন্টকে টপকে তোমরা তাদের আগে চলে যাবে, কারণ 1 নম্বরের ভ্যালু এখানে অনেক। কারণ দেখতেই পাচ্ছ একটা পোল করা হয়েছিল, সেই পোলে মোটামুটি ম্যাক্সিমাম লোকই তোমার পেয়েছে কত 40, অ্যাভারেজ যদি দেখা হয় 35 মোটামুটি সবার রয়েছে, 35, কেউ 35 এর বিলো, মোটামুটি 35 তারপর 25 তারপর হচ্ছে 20 এরকম নর্মালি পেয়েছে। যদি তোমরা কাট অফের ভিত্তিতে বলো তো মোটামুটি অ্যাভারেজ থেকে ধরে রাখতে পারো, নর্মালি অ্যাভারেজ ধরে রাখতে পারো 45 থেকে 47, মোটামুটি ম্যাক্সিমাম জোনে জেনারেলদের জন্য 45 থেকে 47 কাট অফ হবে। এটা জাস্ট সবার জন্য, জেনারেল, অনলি জেনারেল ক্যান্ডিডেট জন্য 45 থেকে তোমার মোটামুটি 47 এর মধ্যেই তোমার কাট অফ হবে শুধুমাত্র জেনারেলদের জন্য। তো অবশ্যই তোমরা এটা জাস্ট বলে দিলাম। আর আরেকটা কথা, আমি কাট অফ নিয়ে অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, যেই ভিডিওটা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু যারা এখন অবধি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ ওই কাট অফের সাথে আর নর্মালাইজেশন যদি করা হয় তার কাট অফের সঙ্গে মোটামুটি সম্পূর্ণই মিল রয়েছে। অবশ্যই সেই কাট অফটা তোমরা দেখে নেবে, কারণ সেই কাট অফটা দেখলে তোমরা অবশ্যই একটা বিশেষ ধারণা পেয়ে যাবে। কারণ যদি কাট অফ তোমরা না দেখো সেই ক্ষেত্রে তোমরা কিছুই বুঝতে পারবে না। কারণ কাট অফটা দেখার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে ফার্স্ট লিঙ্কেই তোমার কাট অফের লিঙ্কটা দিয়ে দেবো। কারণ ওইখানে কাট অফ যদি দেখো সেটা নর্মালাইজেশনের উপরে এখানে আমি কাট অফ প্রকাশ করেছিলাম, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কাট অফটা দেখে নেবে। কারণ দেখো কাট অফ না দেখলে তোমরা বুঝতে পারবে না কোন জোনে কি কাট অফ আসছে। আর যদি তোমাদের ওখানে আমি ইম্পর্টেন্ট 5-6টা জোনের দিয়েছি, যদি সেই জোনের মধ্যে তোমার না হয় তাহলে অবশ্যই আমাকে ফলো করতে পারো ফেসবুক পেজে, সেই ফেসবুক পেজের লিঙ্কও আমি দিয়ে দেবো ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে, সেখান থেকে আমাকে ডাইরেক্ট ফলো করতে পারো এবং ওখানে জিজ্ঞাসা করতে পারো যে দাদা আমি এই জন্য এক্সাম দিয়েছি বা জেনারেল বা এসসি, আমি এত পেয়েছি, আমার কাট অফ মানে আমি কি চান্স আছে কতটা, আমি তোমাদের অবশ্যই হেল্প করবো এবং কত % তোমার চান্স রয়েছে অবশ্যই বলবো। তো অবশেষে তোমাদের বলে দিচ্ছি, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট যারা যে কোনো জোনই হোক না কেন, যদি 45 তোমরা প্লাস পেয়ে থাকো তো অবশ্যই তোমরা নেক্সট স্টেপ যেটা রয়েছে তার জন্য প্রস্তুতি শুরু করে দিতে পারো। সো আশা করি তোমাদের সম্পূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের আলোচনা করতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, যদি 1% উপকৃত হয় ভিডিওটি দেখে, যদি তোমরা উপকার বলে মনে করো, তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।